Hello, good evening everyone. Dear student, hope you all good, right? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো এবং আমরা শুরু করব ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের ক্লাস 10 এর সেকেন্ড চ্যাপ্টার দ্যাট ইজ ফেবেল। একটু বোর্ড ওয়ার্কিংটা দেখে নাও। পোয়েমের নাম লিখেছি ফেবেল এবং বাই মানে যিনি পোয়েমটা লিখেছেন পোয়েট বাই র্যালফ ওয়াল্ডো এমারসন। তো তোমাদের কোশ্চেন আসতে পারে হু ইজ দ্য পোয়েট অফ দিস ফেবেল? তো ইওর আনসার উইল বি র্যালফে ওয়াল্ডো এমারসন। স্পেলিংটা অবশ্যই খেয়াল করবে, যেহেতু এটা একটা কমপ্লিট ক্লাস তাই আমি এখানে অ্যাবাউট দি অথর অ্যান্ড দি টেক্সট এই যেই পোর্শনটা ব্লু কালি দিয়ে লেখা আছে এই পোর্শনটাকে ডেসক্রাইব করছি। তো আমার সাথে তোমরাও দেখে নাও। র্যালফ ওয়াল্ডো এমারসন যিনি জন্মেছেন 1803 সালে এবং 1882 সালে তিনি মারা গেছেন, আমাদের ছেড়ে চলে গেছেন। ওয়াজ অ্যান আমেরিকান এসেইস্ট। তাহলে এই মানুষটি কোন দেশের ছিলেন? তিনি ছিলেন আমেরিকার বাসিন্দা এবং তিনি কি ছিলেন? একজন এসেইস্ট মানে তিনি উপন্যাস লিখতেন। লেকচারার মানে খুব ভালো তিনি বক্তৃতা দিতে পারতেন, তার বক্তৃতার মাধ্যমে তিনি মানুষের ধ্যান ধারণা চিন্তা ভাবনা এইগুলো পরিবর্তন ঘটাতে পারতেন। অ্যান্ড আ পোয়েট এবং একজন কবি ছিলেন। হিজ ফেমাস পোয়েট, এটাকে আন্ডারলাইন করে নাও, হিজ ফেমাস পোয়েম ইনক্লুড কনকর্ড হাইমস অ্যান্ড ব্রাহ্মা। তো এই দুটো পোয়েম খুব ফেমাস হয়েছিল, তার লেখা এই দুটো পোয়েম। আন্ডারলাইন করো, দেখো সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে আছে। আগের ক্লাসে তোমাদেরকে জানিয়েছি সিঙ্গেল ইনভার্টেড কমা ডাবল ইনভার্টেড কমার ডিফারেন্সটা। তো দেখো যেহেতু এটা পোয়েম নাম তার জন্য এটা সিঙ্গেল ইনভার্টেড কমা দিয়ে লেখা করেছো আন্ডারলাইন। এবার নেক্সট প্যারায় দেখো, দ্য পোয়েম ডেসক্রাইব আ কনভারসেশন। কনভারসেশন মানে কথোপকথন, মানে আমি কথা বলছি তুমি উত্তর দিচ্ছ, তুমি উত্তর দিচ্ছ আমি কথা বলছি, এই প্রসেসটাকে বলা হয় কথোপকথন। ডেসক্রাইব বা কনভারসেশন, ডেসক্রাইব মানে বর্ণনা করা। তাহলে এই কবিতাটার মধ্যে আমরা কি পাবো? আমরা একটা বর্ণনা পাবো। কিসের বর্ণনা? যে বর্ণনাটা একটা কথোপকথনকে বর্ণনা করছে। এবার কাদের মধ্যে কথোপকথন? বিটুইন স্কুইরেল অ্যান্ড মাউন্টেন। স্কুইরেল মানে কাঠবিড়ালি আর মাউন্টেন মানে পর্বত। তাহলে দেখো একটা এখান থেকে একটা ছোট আইডিয়া পাচ্ছ, কাঠবিড়ালি খুব ছোট জিনিস, ছোট জীব, আর মাউন্টেন খুব বড় একটা জিনিস। তাহলে একটা বড় একটা ছোট এইরকম একটা কন্ট্রাস্টে এই কবিতাটা হতে চলেছে। এবার দেখো এখান থেকে একটা প্রিপোজিশন পাচ্ছি বিটুইন, তাই না? কনভারসেশন বিটুইন। আচ্ছা দেখতে পাচ্ছ বিটুইন আর অ্যামাং, বলো তো কোথায় কোথায় অ্যাপ্লাই হয়? তোমরা অনেকেই জানো, কিন্তু যে জানো না আমি তার জন্যও বলছি। যখন দুটো জিনিসের মধ্যে তুলনা করব, দুটো জিনিসের মধ্যে আমি ভাগ করে দেব, ধরো তোমরা দুই ভাই বোন বা তোমরা দুই বন্ধু, আমি তাদের মধ্যে কিছু ভাগ করে দিচ্ছি, তখন আমি করব বিটুইন। কিন্তু তোমরা অনেকজন স্টুডেন্ট, আমি সবার মধ্যে ভাগ করে দিচ্ছি, তখন করব অ্যামাং। ক্লিয়ার হয়েছে এই প্রিপোজিশনের অ্যাপ্লাইটা? বিটুইন এবং অ্যামাং দুটো মানেই হচ্ছে মধ্যে, কিন্তু বিটুইন মানে দুজনের মধ্যে, অ্যামাং মানে অনেকজনের মধ্যে। তাহলে আমরা এই কবিতাটাতে একটা বর্ণনা পাচ্ছি। বর্ণনাটা তোমার একটা কথোপকথনের বর্ণনা। কথোপকথন কাদের মধ্যে? একটা কাঠবিড়ালি এবং একটি পর্বতের মধ্যে। This squirrel points out that in this world every beings living or non-living, big or small, have their individual reasons for existence. দেখো তো এখানে স্কুইরেল তাকে একটু খুব বুদ্ধিমান হিসাবে দেখানো হয়েছে, যে কাঠবিড়ালি সে ছোট হলেও ওর বুদ্ধি আছে, এই হিসাবে রিপ্রেজেন্ট করা হয়েছে কাঠবিড়ালিটাকে। এবার ও খুব ছোট প্রাণী তো, কিন্তু ও একটা বড় থিঙ্কিং, বড় একটা চিন্তা ভাবনাকে রিপ্রেজেন্ট করছে, যে এই পৃথিবীতে সমস্ত কিছু, মানে সেটা জ্যান্ত হোক সেটা মৃত হোক, জ্যান্ত মানে লিভিং, মৃত মানে
হোক, বিগ অর স্মল, বড় হোক কি ছোট হোক, প্রত্যেকের গুরুত্ব আছে। হ্যাভ দেয়ার ইন্ডিভিজুয়াল মানে পৃথক পৃথক, রিজন মানে কারণ, ফর এক্সিস্টেন্স মানে অবস্থান করা, মানে এই পৃথিবীতে যে ছোট জিনিসটা আছে তাকেও দরকার, যেমন বড় জিনিসটা আছে তাকেও দরকার। এই বড় জিনিস বা ছোট জিনিস দুজনকেই দরকার একটা পৃথিবীর ঠিকঠাক গঠনের জন্য। তো সেটাই ওই কাঠবিড়ালিটা তুলে ধরেছে। তাহলে এই আইডিয়াটা থেকে কি পেলে বলতো? দেখো লিখেছি ডিফারেন্ট আইডেন্টিটি, তাই না? সমস্ত কিছুর একটা তো ডিফারেন্ট আইডেন্টিটি আছে, মানে তুমি তোমার গোটা ক্লাসরুমের থেকেও তুমি ইউনিক। ক্লাসরুমের সমস্ত যে স্টুডেন্ট আছে তাদের থেকে ইউনিক, তোমরা প্রত্যেকেই ইউনিক, তাই তো? তোমাদের থিঙ্কিংটা আলাদা, তোমাদের চিন্তা ভাবনা আলাদা, তোমাদের ভেতরের ক্রিয়েটিভিটি আলাদা, তাই তো? তো তাহলে তুমি একজনের থেকে ইউনিক হলে তাহলে তোমাকেও গুরুত্ব মানে তোমারও গুরুত্ব আছে এবং বাকিদেরও গুরুত্ব আছে। তো প্রত্যেকে যে থাকবে পৃথিবীতে, যে প্রত্যেকেই বাস করবে, সেটার গুরুত্ব যথেষ্ট আছে, তাই তো? তো প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি মানে একজন একজন করে তাদের গুরুত্বটা যথেষ্ট। এই পর্যন্ত ক্লিয়ার হলো? আমি কবিতার মেইন থিঙ্কিংটা বোঝাতে পারলাম। কবিতার মেইন যে আইডিয়া সেটা হচ্ছে ডিফারেন্ট আইডেন্টিটি, প্রত্যেকের আলাদা আলাদা একটা আইডেন্টিটি থাকা দরকার। এবার নেক্সট প্যারাটাই যাব, বা চলো এবার কবিতাটা শুরু করব পড়া। এখান থেকে শুরু আছে, তোমরা তোমাদের বইতে দেখো এবং এই ক্লাসটাকে এতটাই মন দিয়ে করো যে এই ক্লাসের পর তোমাদেরকে আর যেন বই নিয়ে বসতে না হয়। এই ক্লাসের মধ্যে গ্রামার কভার থাকবে, যেমন টেক্সচুয়াল গ্রামার। যখন টেক্সটটা শেষ হয়ে যাবে তখন আমি এর যে এক্সারসাইজগুলো আছে সেইগুলোকে সলভ করিয়ে দেবো, বুঝিয়ে বুঝিয়ে। এই যে যে এক্সারসাইজগুলো হয় বুঝিয়ে বুঝিয়ে সলভ করে দেবো। তার আগে আমরা টেক্সটটা পড়বো, আর টেক্সটটা পড়ার সাথে সাথে বিভিন্ন ধরনের কোশ্চেন সাথে সাথে অ্যানালাইজ করে নেব। এরকম নয় যে একদিন টেক্সটটা পড়লাম পরের দিন সেটা কোশ্চেন আনসার করছি, এভাবে করব না। যখন যেটুকু পড়ছি তার মধ্যে থেকে যত সম্ভব কোশ্চেন পাওয়া যায় আমাদের ক্লাস তোমাদেরকে সেটা প্রোভাইড করবে। তার জন্য বলছি ক্লাসটাকে অবশ্যই মন দিয়ে দেখো, একটা খাতা পেন হাতে রাখো, কিছু জিনিস নোট করতে হতে পারে, কেন কি সব সময় তো সবকিছু তোমাদের মনে রাখা সম্ভব হবে না। তো একটু খাতা পেন নিয়ে বসো, একটু নোট করো, কিন্তু ক্লাসটাকে মন দিয়ে দেখলে ক্লাসটাই যথেষ্ট তোমাদের। এরপর আর বাড়িতে বই নিয়ে বসার দরকার হবে না, কিন্তু এতটাও ফাঁকিবাজি করো না যে বই নিয়ে বসো না, কিন্তু ক্লাসটাকে মন দিয়ে করো। দেখো তোমাদের মধ্যে আপনাই একটা কনফিডেন্স গ্রো করবে, যেখানে তুমি বুঝতে পারবে যে এই চ্যাপ্টারটা তোমার আয়ত্তের মধ্যে আছে, তুমি এই চ্যাপ্টারের ওপর কনফিডেন্স পাবে। এই চ্যাপ্টার থেকে এই ধরনের কোশ্চেন আনসার অ্যানালাইসিস করলে তুমি নিজেই বুঝতে পারবে যে তুমি কি পারো আর কি পারো না। যেটা পারো সেটাকে তুমি রিভিশন করবে, যেটাকে পারো না সেটাকে তুমি বারবার চেষ্টা করবে, তাহলে পরীক্ষা তোমার কাছে ইজি। না তো পরীক্ষার জন্য তোমাদের আর কোনো ভয় থাকবে, না তো তোমরা কি পড়বে পরীক্ষার আগে বা কি রিভিশন দেবে এই কনফিউশনে যেন আর না থাকে। ঠিক আছে, চলো পড়ি। দি মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। মেন দুটো ক্যারেক্টার, একটা পর্বত এবং একটি কাঠবিড়ালি। হ্যাড আ কোয়ারেল, তাদের মধ্যে একটা ঝগড়া আছে। আসলে এই ঝগড়াটা ভালো ঝগড়া, যেই ঝগড়া দিয়ে আমরা অন্য কাউকে একটা যুক্তি বোঝাতে পারবো, তাই না? এরকম একটা ঝগড়া হচ্ছে কাদের মধ্যে? একটা কাঠবিড়ালি, একটা পর্বত। তাহলে ফার্স্ট দুটো লাইন থেকেই আমি একটা কোশ্চেন পেয়ে যাই। দেখো নাম্বার 1 এর কোশ্চেনটা আছে, এই কোশ্চেনগুলো না খাতায় নোট ডাউন করে নেবে, যেগুলো তোমরা অন্য বইতে পাবে না, বা পেলেও এইভাবে সাজানো ভাবে পাবে না। তো ক্লাসটা যেমন করছো কোশ্চেনটাকে একটু নোট ডাউন করে নেবে। বিটুইন হুম হ্যাড আ কোয়ারেল, কাদের মধ্যে, এই যে বিটুইন হুম মানে কোন দুজনের মধ্যে একটা ঝগড়া আছে। তুমি নিজেই উত্তরটা জেনে গেছো এতক্ষণে। কাদের মধ্যে? একটা পর্বত একটা কাঠবিড়ালির মধ্যে। তাহলে বিটুইন এ মাউন্টেন অ্যান্ড এ স্কুইরেল হ্যাড আ কোয়ারেল, একটা স্কুইরেল আর একটা মাউন্টেনের মধ্যে ঝগড়া আছে। হয়ে গেল তোমার কোশ্চেনের উত্তর। বিটুইন হুম বলেছিলাম, তো হুমের জায়গায় তুমি দেখো আনসার লিখেছো। হুমের জায়গায় তুমি এই যে মাউন্টেন অ্যান্ড এ স্কুইরেল
এই আনসারটুক লিখেছো, বাকিটা তুমি কোশ্চেন দেখে দেখে লিখে দিয়েছো। তাহলে কোশ্চেন থেকে কি করে আনসার করতে হয় সেটাও তুমি জানছো। কোশ্চেন থেকে কি করে আনসার করতে হয় সেটা জানাটা কেন ইম্পর্টেন্ট বলো তো? কেন কি তোমাদের সিলেবাসে একটা পোর্শন আছে আনসিন বলে, তাই না? একটা আনসিন প্যাসেজ পাও, সেটার থেকে কিছু তোমার কোশ্চেনের আনসার করতে হয়, ট্রু ফলস করতে হয়, টিক মার্ক করতে হয়, কারেক্ট আনসারে টিক দিতে হয়, এই ধরনের কিছু থাকে। তো ওখানে যে কোশ্চেনের আনসারগুলো তোমায় করতে হবে, তুমি যদি একটা কোশ্চেন পেয়ে আনসার লিখতে না পারো, হয়তো আনসারটা তুমি জানো কিন্তু সেন্টেন্সে লিখতে পারছো না, তাহলে তো তুমি মার্কস পাবে না। তো একটা কোশ্চেন থেকে কি করে আমি আনসারে ট্রান্সফার করব, বা কোন পোর্শনে আমার আনসারটাকে ঢুকিয়ে বাকিটা দেখে দেখে লিখবো, আমার সেই কাজটা সহজ হবে, সেই পদ্ধতিটাও আমরা এই ক্লাসেই শিখবো। তাহলে হুম WH ওয়ার্ড, WH ওয়ার্ডে তুমি আনসারটা দিয়ে দেবে, এ মাউন্টেন অ্যান্ড এ স্কুইরেল, তারপর দেখে দেখে লিখলে হ্যাড এ কোয়ারেল, যে একটা পর্বত এবং একটি কাঠবিড়ালির মধ্যে ঝগড়া ছিল। চলো থার্ড লাইন পড়ব। And the farmer called the little pig. farmer মানে কি? farmer মানে হচ্ছে প্রথম জন, যে এগিয়ে আছে সে হচ্ছে farmer। তাহলে কে এগিয়ে আছে? ফার্স্ট লাইন থেকে কি পাচ্ছ? মাউন্টেন অ্যান্ড স্কুইরেল। কে এগিয়ে আছে? মাউন্টেন, তাই তো, প্রথম জন মাউন্টেন। তাহলে farmer মানে হচ্ছে মাউন্টেন। And the little and the latter little pig, এবং ল্যাটার মানে পরের জন। তো প্রথম জন যদি মাউন্টেন হয়ে যায়, পরের জন কে? খুব স্কুইরেল। তাহলে পরের জন মানে স্কুইরেল, সেটাকে ডাকা হয়েছে লিটল পিগ। মানে ওকে একটা ভাষায় বর্ণনা করা হচ্ছে। আমি সোজাভাবে, দেখো এটা তো একটা সাহিত্য, তো সাহিত্যের না অনেক ব্যাপার থাকে, মানে আমি যদি সোজা কথাকে সোজাভাবে বলে দিই তাহলে তার মধ্যে সাহিত্য ফোটে না। সেইভাবে তো সবাই বলতে পারতেন, তাহলে এই লেখক কবিরা অন্যদের থেকে আলাদা হলেন কি করে? তারা ওই একটা জিনিসকেই অনেক নামে বর্ণনা করতে পারেন, তো সেইখানেই তারা অন্য মানুষদের থেকে আলাদা হয়েছে। তো সেইভাবে বর্ণনাটা এই কবিতাটার মধ্যেও রয়েছে। যেমন ল্যাটার লিটল প্রিগ, মানে পরের জন যে হচ্ছে লিটল প্রিগ, তাহলে লিটল প্রিগ বা ল্যাটার দুটোই হচ্ছে স্কোয়ারেল। বান রিপ্লাইড, এখানে বান মানেও স্কুইরেলকেই বোঝানো হয়েছে। তাহলে স্কুইরেলের তুমি তিনটে জিনিস পেলে, দুটো নাম পেলে, একটা ডেসক্রিপশন পেলে। তো ল্যাটার বলা হয়েছে, এবং ল্যাটার মানে পরের জন, এবং লিটল প্রিগ বলা হয়েছে, এবং থার্ড বার্ন বলা হয়েছে, তাই তো। আর মাউন্টেন মানে ফরমার বলা হয়েছে। তাহলে এই থার্ড এবং ফোর্থ লাইনটার থেকেও তুমি কোশ্চেন পাচ্ছ। দেখো কি কোশ্চেন হতে পারে। হু ইজ কল্ড ফরমার অ্যান্ড লিটল প্রিগ, কাকে ফরমার ডাকা হচ্ছে এবং কাকে লিটল প্রিগ ডাকা হচ্ছে, কল্ড। তাহলে এই হু এর জায়গায় WH ওয়ার্ড, যেহেতু হু এর জায়গায় আনসার লিখবো দি মাউন্টেন, বাকিটা দেখে দেখে লিখবো, ইজ কল্ড ফরমার অ্যান্ড দি স্কুইরেল, আবার একটা আনসার দিতে হবে, ইজ কল্ড লিটল প্রিগ, স্কুইরেলকে ডাকা হচ্ছে লিটল প্রিগ বলে। এবার স্কুইরেলকে বানও বলা হচ্ছে, তাই আমি ওখানে সার্কেল দিয়ে লিখে রেখেছি। বান রিপ্লাইড, রিপ্লাইড মানে উত্তর দিল, বান অনেকটা উত্তর দিয়েছে। দেখো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ, ডাউটলেস মানে নিঃসন্দেহে, একেবারে কনফার্ম, যে হ্যাঁ এই বিষয়টাতে একদম আমরা শিওর, নো ডাউট, এইগুলো সমস্তটাই ডাউটলেসের সিনোনিম, সিনোনিম অফ ডাউটলেস। কিন্তু এর যদি অ্যান্টোনিম ভাবো, মানে বিপরীত শব্দ যদি ভাবো, তাহলে দেয়ার ইজ ডাউট, ডাইলেমা, কনফ্লিক্ট, এইগুলো আসবে এর বিপরীত শব্দ। আর এর সিমিলার শব্দ বা সিনোনিম আসবে কনফার্ম, নো ডাউট, শিওরলি, নোট ডাউন করে নাও। মানে একদম নিশ্চিত, এই বিষয়টা নিশ্চিত। ইউ আর ডাউটলেস ভেরি বিগ, মানে তুমি নিশ্চিতভাবে খুব বড়। বাট অল শর্ট অফ থিংস অ্যান্ড ওয়েদার, কিন্তু সমস্ত ছোট ছোট জিনিস এবং ঋতু, ওয়েদার ঋতু, মাস্ট বি টেকেন ইন টুগেদার, তাদেরকে একসাথে নেওয়া হয়, টুগেদার মানে একসাথে নেওয়া হয়, টু মেক আপ এ ইয়ার, একটা বছর তৈরি করতে, তাই না? মানে ধরো এটা যেমন উইন্টার, তেমন এরপর বসন্ত আসবে, স্প্রিং, তারপর তোমার সামার আসবে, গ্রীষ্ম, তারপর তোমার রেইনি সিজন আসবে, মনসুন, এইভাবে ঋতুটা তো পরিবর্তন হচ্ছে, তাই তো। কিন্তু এই গোটা পরিবর্তনকে যদি আমি
একটা জায়গায় রাখি তাহলে কি পাচ্ছি, একটা ইয়ার পাচ্ছি, তাই না? মানে তোমাদের ধরো ফার্স্ট সামেটিভ টেস্টের মার্কস যোগ হয়েছে, সেকেন্ড সামেটিভ টেস্টের মার্কস যোগ হয়েছে, থার্ড সামেটিভ টেস্টের মার্ক পুট হয়েছে মার্কশিটে, গোটাটা নিয়ে তোমার একটা মার্কশিট তৈরি হয়েছে, বা তুমি একটা রেজাল্ট পেয়েছো যে তুমি সারা বছর কেমন পড়াশোনা করলে তার একটা রেজাল্ট পেয়েছো, তাই তো? তাহলে এই ধরনের ছোট ছোট জিনিসকে নিয়েই একটা বড় জিনিস তৈরি হয়। তো ওয়েদার মানে ঋতুর যেই পরিবর্তনগুলো, সেই ছোট 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 পরিবর্তনগুলোকে দিয়েই একটা বছর তৈরি হয়, তাই না? অ্যান্ড এ স্পেয়ার, এবং একটা গোলক বা পৃথিবী তৈরি হয়। তাহলে এই লাইন থেকেও কোশ্চেন পাচ্ছি, দেখো, হাউ ডাজ এ স্পেয়ার অ্যান্ড এ ইয়ার মেক, কেমন ভাবে একটা গোলক বা পৃথিবী এবং একটি বছর তৈরি হয়। তাহলে এভরি লিটল থিংস, এইখানে হাউ এর জায়গায় এভরি লিটল থিংস যেটা আনসার সেটা দেব, তারপর ভার্ব দেব, মেক আ স্পেয়ার অ্যান্ড এ ইয়ার। আচ্ছা, এভরি লিটল থিংস টুগেদার করো, যে তারা একসাথে জড়ো হয় তবেই তো বানায়, তাই না? এভরি লিটল থিংস টুগেদার, এভরি লিটল থিংস টুগেদার মেক আ স্পেয়ার অ্যান্ড এ ইয়ার, যে একসাথে এটা একটা মানে ছোট ছোট সমস্ত জিনিসগুলোই একসাথে মিলিত হয়ে একটা পৃথিবী বা একটা বছর তৈরি করে। তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়লাম, কিন্তু তার ভেতর থেকে দেখো 3টে কোশ্চেন পেয়েছি, কবিতার মেন আইডিয়াটা পেয়েছি, এবং একটা ওয়ার্ডের সিনোনিম বেশ কয়েকটি এবং অ্যান্টোনিম বেশ কয়েকটি নিয়ে আলোচনা করেছি, এবং যে আমাদের পোয়েট আছেন তাকে নিয়েও আমরা আলোচনা করেছি। তাহলে ক্লাসটাকে একবার তোমাদের রিকল করিয়ে দিই যে আজকে কি পড়লাম। প্রথমে পড়েছি ফেবেল। আচ্ছা, ফেবেল মানেটাই তো বলিনি। ফেবেল মানে হচ্ছে যে নীতি কথা, মানে একটা গল্প বলবো যে গল্পটার থেকে তুমি কিছু শিখতে পারবে, মানে গল্পটা যখন শেষ হয়ে যাবে তোমার মাথায় একটা কমপ্লিট আইডিয়া আসবে, যে আইডিয়াটার থেকে তুমি একটা কিছু শিক্ষণীয় বিষয় হিসাবে পাবে। তো সেই রকমই গল্পকে বলা হয় ফেবেল। তো সেই ফেবেলটা লিখেছেন র্যালফ ওয়াল্ডো এমারসন, যিনি আমেরিকার একজন লেখক বা হচ্ছে কবি, এবং তিনি খুব ভালো এসেইস্ট ছিলেন, লেকচারার ছিলেন এবং পোয়েট ছিলেন, এবং তার মোস্ট পপুলার দুটো পোয়েট হচ্ছে কনকর্ড হাইমস অ্যান্ড ব্রাহ্মা, আন্ডারলাইন করেছো। এবং এই যে যেই কবিতাটা আজকে আমরা পড়বো ফেবেল, তার মেইন আইডিয়া হচ্ছে ডিফারেন্ট আইডেন্টিটি, বা প্রত্যেকের নিজস্ব নিজস্ব অস্তিত্বের কারণ আছে পৃথিবীতে, তাই না? আমরা কেউ এমনি এমনি চলে আসি না। একটা পাথরও যদি রাস্তার পাশে পড়ে থাকে, সেই পাথরটাও ইম্পর্টেন্ট পৃথিবীর জন্য, বা একটা বিশাল বড় কিছু, একটা পর্বত বা অনেক বড় কিছু, সেটাও ইম্পর্টেন্ট, বা একটা বড় বনভূমি, সেটাও পৃথিবীর জন্য ইম্পর্টেন্ট। বড় এবং ছোট সমস্ত কিছুই ইম্পর্টেন্ট, এবং সমস্ত কিছুর অস্তিত্বের পেছনে কারণ আছে, সেটাই হচ্ছে এই কবিতাটার মেন আইডিয়া। তারপর পড়েছি দুটো প্রাণীর মানে দুটো জিনিসের মধ্যে ঝগড়া হয়েছে, কাদের কাদের মধ্যে, মাউন্টেন আর কাঠবিড়ালির মধ্যে, এবং ফরমার বলে ডাকা হয়েছে মাউন্টেনকে লিটিল প্রিক বা বার্ন বলে ডাকা হয়েছে স্কোয়ারেলকে। ডাউটলেস কথার মানে হচ্ছে একদম নিশ্চিত, নো ডাউট, শিওরলি, কনফার্ম, এবং এর বিপরীত শব্দ হতে পারে কনফ্লিক্ট, ডাইলেমা, এই ধরনের ওয়ার্ডগুলো, মানে যেখানে ল্যাক অফ কনফিডেন্স রয়েছে, ল্যাক অফ নলেজ রয়েছে, সেখানেই আমরা আমাদের ডাউট আছে, তাই তো? এবং নেক্সট আরেকটা কোশ্চেন পেয়েছি যে কিভাবে একটা বছর বা একটা গোলক তৈরি হয়। তো সেটার উত্তর পেয়েছি যে সমস্ত ছোট ছোট জিনিস যখন টুগেদার একসাথে আসে তখন একটা গোলক বা পৃথিবী এবং একটি বছর তৈরি করে, এইটা পেয়েছি। এবং এর থেকে একটা প্রিপোজিশন শিখেছি যে অ্যামাং আর বিটুইনের অ্যাপ্লিকেশনটা করতে শিখেছি। দুজনের মধ্যে হলে সে বিটুইন বসবে, এবং দুইয়ের বেশি মানুষের বা জিনিসের মধ্যে হলে তখন সেটা অ্যামাং বসবে। এটা কেন দরকার, কেন কি তোমাদের সিলেবাসে গ্রামার পোর্শনে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশনের অ্যাপ্লাই করতে হয়, তাই না? দেখেছো নিশ্চয়ই তোমরা। তো সেখানে তোমাদের এই ধরনের ব্যবহারগুলো দরকার, তাই সেটা ক্লাস চলতে চলতেই আমি ছোট ছোট করে বুঝিয়ে দেব। কেন কি যখন তোমরা ছোট ছোট করে বুঝছো এবং বারবার বুঝছো, তখন সেই বোঝার মধ্যে কোনো ডাউট থাকতে পারে না। বারবার শুনছো, তোমার কাছে ক্লিয়ার হয়ে যাচ্ছে।
একটা জিনিস শুনছো সেটা মনে থেকে যাচ্ছে, কিন্তু যখন আমি গ্রামার ক্লাসে প্রিপোজিশন ক্লাসে এটাকে আমি 10টা প্রিপোজিশনের সাথে বলবো তখন তোমার গুলিয়ে যাবে। কি যেন বলেছিলেন, কোথায় বিটুইন কোথায় এমন, বা এটা হয়তো অনেকে জানো, এটা সোজা, আরো কঠিন কিছু, তখন তোমার গুলিয়ে যাবে। সেই জন্য আমি চেষ্টা করি যে ছোট ছোট করে বলার এবং সেটাকে ইউনিক ওয়েতে তোমাদেরকে মনে রাখানোর। ঠিক আছে, আজ এই পর্যন্তই। কবিতাটার অলমোস্ট হাফ পড়লাম, নেক্সট ক্লাসে আরো হাফ পড়ব, তারপর গিয়ে অ্যাক্টিভিটি সলভ করব। তো তোমরা কমেন্টে জানাও যে তোমাদের কিছু ডাউট আছে কিনা, তোমাদের ক্লাস কেমন লাগলো, ভালো কি মন্দ, যাই হোক তোমরা জানাতে ভুলো না। এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলো না। আর এই ধরনের ভিডিও আরও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যাতে তোমাদের একটি ক্লাসও মিস না যায় এবং বাড়িতে কোনো ধরনের এক্সট্রা এফর্টও দিতে না হয় পড়ার জন্য। পড়বে, খুব সহজ পদ্ধতিতে পড়বে, স্মার্ট ওয়ার্কের মাধ্যমে পড়বে এবং পড়াটা যেন খুব সহজে মনে থাকে সেইভাবে ভালোবেসেই ক্লাসগুলো করানো হবে। তো একবার করে দেখো। চলো আজ এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো পরের ক্লাসের জন্য।